বর্তমান সমাজে সবচেয়ে সমস্যার বিষয় হলো চেহারাগত দিক থেকে মোটা হওয়া। এখনকার দিনের আধুনিক সময়ে বিশেষ করে মেয়েরা নিজেদের ফিগারকে রোগা করার উপর ভীষণ পরিমাণে জোর দেয়, আর সেই কারণে রোগা রোগা সুন্দরী মেয়েদের পাশে দাঁড়িয়ে থাকা একটা মোটা কুৎসিত মেয়ের লজ্জা পাওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আর এই মোটা হওয়ার জন্য জীবনের নানান ক্ষেত্রে সমস্যা ভোগ করতে হয় এক স্কুল ছাত্রী নিশাকে। নিশা শহরে একটি নামকরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। সে ক্লাস 12 এর ছাত্রী। পড়াশোনায় ভালো হলেও একমাত্র ভীষণ পরিমাণে মোটা হওয়ার জন্য তাকে নিজের বান্ধবীদের কাছ থেকে অনেক ঋণাত্মক কথাবার্তা শুনতে হয়, যা নিশার একেবারেই পছন্দের বিষয় নয়। একদিন স্কুল ছুটির পর বাড়িতে আসলে, ও মা, ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। আর আজকে কি রান্না করেছো শুনি? কি আবার রান্না করব? তোর জন্য পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর ভাত রান্না করেছি। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? দিন দিন হস্তিনীর মতো মোটা হয়ে যাচ্ছিস। তোর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তোর জন্য তো পাত্র পাওয়া মুশকিল হয়ে যাবে। চুপচাপ এখন মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নে, নিজের চেহারাটা একটু ঠিক কর। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে চেহারা নিয়ে কোনো রকম ভাবে কথা শোনাবে না তুমি। আমি মোটা, তাতে আমার সমস্যা নেই। তোমার এত সমস্যা হচ্ছে কেন শুনি? আর আমি স্কুল থেকে এসে এরকম ঝোল ভাত কিছুতেই খাবো না। ও, ঝোল ভাত খাবি না যখন, তাহলে তোর জন্য আমি আর নতুন করে রান্না করতে পারবো না। তুই তোর জন্য অনলাইনে খাবার অর্ডার করে নে, আর বেশি বেশি করে জাঙ্ক ফুড খা, যাতে আরো বেশি করে তোর চেহারা কদাকার হয়ে যায়, ঠিক আছে? নিশা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে নিজের জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দেয়। এভাবেই নিশা প্রত্যেকদিন নিজের জন্য স্কুলের টিফিনেও বিভিন্ন ধরনের তেল মশলাযুক্ত খাবার, কখনো চাউমিন, কখনো পাস্তা, আবার কখনো বিরিয়ানিও নিয়ে যায়। এর ফলে নিশা আরো বেশি পরিমাণে মোটা হতে থাকে। একদিন সে ইতিহাস ক্লাস করতে গেছে এমন সময়, এই দ্রুতি, একটু সরে বস না রে। তুই তো একটা বেঞ্চে বসে আছিস, আমি তোর পাশে বসবো, কারণ এই বেঞ্চ থেকে বোর্ড ভালো করে দেখা যায়। কি, তুই আমার পাশে বসবি? কোনো মতেই পসিবল নয় রে। তুই যদি আমার পাশে বসিস তাহলে তোর চাপে আমি মরেই যাব, আর এই বেঞ্চটাও তোর মতো মোটা মেয়ের চাপ সহ্য করতে পারবে না। তুই এক কাজ কর, তুই বরং মাটিতেই বসে পড়। আমি যদি মোটা হই তাহলে তুই তালপাতার সিপাই, একেবারে ফু দিলে হাওয়ায় উড়ে যাস, তারপর আবার বড় বড় কথা। আমি এই বেঞ্চেই বসবো, তোর যদি সমস্যা থাকে তাহলে তুই উঠে যা। এই বলে নিশা নিজের মোটা কোমর দিয়ে দ্রুতিকে একটা জোরে ধাক্কা মারে। দ্রুতি বেঞ্চ থেকে মাটিতে পড়ে যায়, আর মোটা নিশা সেই বেঞ্চে একাই বসে পড়ে। এই দেখে ক্লাসের সকল ছাত্রীরা জোরে জোরে হেসে ওঠে। কিছুক্ষণ পর ইতিহাস টিচার রত্না ম্যাম ক্লাসে আসলে দ্রুতি তাদের ম্যাডামের কাছে নিশার নামে কমপ্লেন করে দেয়। জানেন ম্যাম, এই যে মোটা নিশা ভীষণ বাজে, আমাকে কোমর দিয়ে ধাক্কা মেরে বেঞ্চ থেকে ফেলে দিয়েছে। আপনি ওকে প্লিজ পানিশমেন্ট দিন, আর আপনি ওকে এটাও বলে দিন যে কোনো স্টুডেন্ট যদি মোটা হয় তাহলে সে মাটিতে বসে ক্লাস করবে, যেমন নিশাকে মাটিতে বসে ক্লাস করতে হবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের ক্লাসে মোটা নিশা বলে কোনো স্টুডেন্ট নেই। তুমি নিশাকে মোটা বলে যদি সম্বোধন করা বন্ধ না করতে পারো তাহলে আমি তোমাকেই পানিশমেন্ট দেব, আর তুমি বা একা একটা বেঞ্চ দখল করে বসে থাকবে কেন? নিশা রত্না ম্যাডামের এরকম প্রতিবাদ শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ জীবনে প্রথমবার মোটা হওয়ার জন্য তাকে কেউ অসম্মানিত করেনি। যাও দ্রুতি, নিজের জায়গায় গিয়ে বসো, আমার কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। রত্না ম্যাডামের কথা শুনে দ্রুতির ভীষণ পরিমাণে রাগ হয়। সে রাগ করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, আর কোনো বেঞ্চ ফাঁকা না থাকায় দ্রুতিকে শেষ পর্যন্ত নিশার পাশেই বসতে হয়। সেই সময় রত্না ম্যাডাম একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করে। আমাদের স্কুলে 2 দিন পর একটা সুইমিং কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে। যে সমস্ত ছাত্রীরা নিজেদের নাম সাঁতার কাটার কম্পিটিশনে নথিভুক্ত করতে চাও তারা আমার কাছে এসে নিজের নামটা লিখে দিয়ে যাবে, আর আমি চাই আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। সুইমিং কম্পিটিশনের কথা শুনে নিশা আনন্দে লাফিয়ে ওঠে, কারণ সে বরাবরই সাঁতার কাটতে ভীষণ পরিমাণে পছন্দ করে। নিশা যখন ছোট ছিল তখন তার বাবা তাকে পাশের পুকুরে নিয়ে গিয়ে সাঁতার কাটা শিখিয়েছে। তখন থেকেই তার সাঁতারের প্রতি ভীষণ মন। তার জীবনে এক সময় সাঁতারের চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার মোটা ফিগার আর তার স্বপ্নের সঙ্গে কোনো মিল না থাকায় সে আর সাঁতার নিয়ে বেশি চিন্তা করে না। কিন্তু স্কুলে আবার সাঁতার কম্পিটিশন হওয়ার কথা শুনে নিশা সেই পুরানো ইচ্ছা জেগে ওঠে। ম্যাম, আমি স্কুলে সাঁতার কম্পিটিশনে নাম দিতে চাই, আপনি প্লিজ আমার নামটা এনরোল করে নিন।
হ্যাঁ নিশা, তোমার নামটা আমি নিশ্চয়ই এনরোল করতাম, কিন্তু একটা সমস্যা আছে। স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এই সাঁতার কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ওয়েটের একটা লিমিটেশন বেঁধে দিয়েছে। এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ম্যাক্সিমাম 50 কেজি ওয়েটের প্রয়োজন, আর যে সমস্ত ছেলে মেয়েদের ওজন 50 কেজির বেশি তারা সাঁতার কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। আই এম ভেরি সরি নিশা। কিন্তু ম্যাডাম, এরকম কি করে হতে পারে? আমার তো ভীষণ কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে ছিল। মোটা ভেটকি মাছ আবার সাঁতার কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছা? শুনতে পেলি না ম্যাডাম কি বললেন, যে 50 কেজি থেকে বেশি ওয়েটের ছেলে মেয়েরা এই কম্পিটিশনে নাম দিতে পারবে না। আর তোর ওজন তো 100 কেজি, তুই আগেই বাদ। কিন্তু আমার যেহেতু 45 কেজি ওজন, তাই আমি কিন্তু এই কম্পিটিশনে নাম দিয়ে প্রাইজ জিততে পারবো। এভাবেই নিশাকে ছাড়া তাদের ক্লাসের প্রত্যেকেই কম্পিটিশনে নাম লেখায়। কিন্তু অন্যদিকে নিশা সাঁতার কাটতে ভালোবাসলেও তার মোটা শরীরের জন্য সে কম্পিটিশনে নাম লেখাতে পারে না। এর ফলে নিশার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। আর নিশার মন খারাপ দেখে রত্না ম্যাডামের খুব একটা ভালো লাগে না। যেহেতু সে একেবারেই বডি শেমিং পছন্দ করে না, তাই প্রথম থেকে সে নিশাকে খুব পছন্দ করত। নিশা, তুমি একদম চিন্তা করো না, আর এত মন খারাপ করো না তুমি। যেহেতু তুমি সাঁতার কাটতে ভালোবাসো, তাই আমি তোমার হয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে রিকোয়েস্ট করব, যাতে উনি তোমাকে কম্পিটিশনে নাম নথিভুক্ত করতে দেন। নিশা তার ম্যাডামের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু দ্রুতির এই বিষয়টা মোটেই পছন্দ হয় না। কিছুক্ষণ পর রত্না ম্যাডাম নিশাকে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে যায়। সে নিশা সুইমিং পুল কম্পিটিশনে নাম দেওয়ার বিষয়টা প্রিন্সিপালকে জানালে প্রথমে প্রিন্সিপাল কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু নিশা তার পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দিয়ে প্রিন্সিপালের মন জয় করে নেয়। ম্যাডাম, আপনি জানেন অলিম্পিক সাঁতারু রুবেল হিরোজ 24 বছর বয়সে তার মোটা শরীর নিয়ে সাঁতার কম্পিটিশনে নাম দিয়ে মেডেল জিতেছে। আমি একজন মোটা ছাত্রী হয়ে কেন সুইমিং পুল কম্পিটিশনে নাম দিতে পারবো না? প্লিজ আমাকে একটা সুযোগ দিন, দেখবেন আমিও ঠিক স্কুলের হয়ে মেডেল জিতবই। এরকম সুন্দর যুক্তি শুনে প্রিন্সিপাল ম্যাডাম আর না করতে পারে না। ফলে অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও নিশাকে সাঁতার কম্পিটিশনে নাম দেওয়ার অনুমতি দেওয়া হয়। নিশা এবং রত্না ম্যাডাম ভীষণ পরিমাণে খুশি হয়। তোমার নলেজ থেকে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। আর তুমি যে মোটা হওয়া সত্ত্বেও নিজের চেহারাকে নিজে স্বীকার করে নিয়েছো, আর মোটা চেহারা নিয়ে এত কনফিডেন্ট একটা স্টুডেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর যে সকল স্কুল ছাত্রী তোমার মতো মোটা, তাদেরও কিন্তু তোমার মতো কনফিডেন্ট হওয়া উচিত। দেখতে দেখতে কিছুদিন কাটে। নিশা তার পাশের বাড়ির পুকুরে সুইমিং কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে শুরু করে। পুকুরটা বেশ অগভীর হওয়ায় নিশা খুব সহজে মোটা হওয়া সত্ত্বেও ভালো করে সাঁতার কেটে প্র্যাকটিস করতে পারে। এর ফলে সে নিজের প্রতি বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। দেখতে দেখতে চলে আসে ইন্টার স্কুল সুইমিং কম্পিটিশন। আর এই কম্পিটিশনে বিভিন্ন স্কুলের বিভিন্ন ছাত্রীরা অংশগ্রহণ করে। সকল রোগা রোগা সুইমিং ছাত্রছাত্রীদের মধ্যে মোটা নিশার চেহারা সকলের ভীষণ পরিমাণে চোখে পড়ে। তারা নিশার উপর হেসে ওঠে, কিন্তু নিশা কিছুতেই নিজের আত্মবিশ্বাস হারায় না। ঠিক এমন সময় শুরু হয় ঘোষণা। সকল ছাত্রছাত্রীদের জানাই ইন্টার স্কুল সুইমিং পুল কম্পিটিশনে স্বাগত। আমাদের এই কম্পিটিশনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভয়ানক বলতে গেলে যেটা আমাদের সুইমিং পুল, কারণ আমাদের সুইমিং পুলের গভীরতা অনেক বেশি, যা ফিতা দিয়ে মাপা সম্ভব নয়। আর এই সুইমিং পুলের সাঁতার কেটে যে ছাত্রী জিততে পারবে তাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা আর ইন্টারন্যাশনাল লেভেলে সুইমিং শেখার সুযোগ। এই কথা শুনে সকলে আনন্দে হাততালি দিয়ে ওঠে, কিন্তু নিশা মনে মনে ভয় পায়, কারণ সে অতিরিক্ত মোটা হওয়ায় বেশি গভীর সুইমিং পুলে তার পক্ষে সাঁতার কাটা অনেক অসুবিধাজনক হবে। কিন্তু তবুও সে পিছিয়ে পড়ে না। তাহলে সব ছাত্রছাত্রীরা রেডি তো সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার জন্য? আমি 1 2 3 বলে বাঁশি বাজাচ্ছি, আর সঙ্গে সঙ্গে সাঁতার কাটা শুরু করে দেবে, কেমন? এই বলে বিপ্লব বাঁশি বাজিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়। আর চোখের নিমেষে সব সাঁতারু ছাত্রীরা সুইমিং পুলে ঝাঁপ দেয়। নিশাও সুইমিং পুলে ঝাঁপ মারে, কিন্তু কিছুক্ষণ সাঁতার কাটার পর নিশার ভীষণ সমস্যা হতে থাকে। সে মোটা হওয়ার জন্য অত গভীর সুইমিং পুলে সাঁতার কাটার বদলে সে নিজের ওজনের চাপে নিচের দিকে ডুবে যেতে থাকে। সে কোনো মতে সাঁতরিয়ে কিনারাতে আসতে চাইলেও কিনারা পর্যন্ত সে আসতে পারে না। তবুও সে নিজের ওজনের কাছে হার মানে না। সে আবার নিজেকে গভীর জল থেকে তুলে নিয়ে সাঁতার কাটতে শুরু করে। এর ফলে এক সময় সে সকলকে ছাড়িয়ে এগিয়ে যায়, কিন্তু যে তার লাইনের কাছে এসে সে আর নিজের ওজন বয়ে রাখতে পারে না। এর ফলে সে গভীর সুইমিং পুলে ডুবে যেতে শুরু করে। আমাকে প্লিজ কেউ বাঁচাও, আমি আর পারছি না, প্লিজ বাঁচাও, আমি আর আরেকটু হলে ডুবে যাব, প্লিজ আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও।
দ্রুতি নিশার কান্নার আওয়াজ শুনেও তাকে দূরে যাওয়া থেকে বাঁচাতে চায় না, কারণ সে সাঁতার কম্পিটিশনে নিজে জেতাকেই প্রাধান্য দেয়। অন্যদিকে নিশা প্রাণে বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করতেই থাকে। সেই সময় রত্নাদেবী কি করবে বুঝতে না পেরে নিজে নিশাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে সমস্ত রেস্কিউ টিম সুইমিং পুলে নেমে তাদের দুজনকে উদ্ধার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সকলে নিশাকে কিনারায় তুলে নিয়ে আসে। সেখানে উপস্থিত ডাক্তারবাবু নিশার চিকিৎসা করে। আমি হাজারবার তোমাদেরকে বারণ করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। আমি তোমাদেরকে বলেছিলাম এই সুইমিং পুল অনেক ডিপ আর নিশা ওভারওয়েটেড, ও কোনোদিনও সাঁতার কাটতে পারবে না, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। এখন যদি এই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমি ওর বাবা মাকে কি জবাব দেব? বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর নিশার পেট থেকে জমা সুইমিং পুলে জল বেরিয়ে আসে। এর ফলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। তবুও জেতার এত কাছাকাছি পৌঁছে গিয়েও সে উইনিং লাইন পর্যন্ত পৌঁছাতে না পারায় তার ভীষণ পরিমাণে আফসোস হয়। সত্যি আমি অত্যাধিক মোটা বলে আজকে আমি জিততে পারলাম না। না হলে আমি যদি সবার মতো রোগা হতাম তাহলে আমি ঠিক এই সুইমিং পুল কম্পিটিশনে জিততে পারতাম। তার মানে আমি টিভিতে যে অলিম্পিকের ওই মোটা পার্টিসিপেন্টটাকে দেখেছিলাম সেও মিথ্যা কথা বলছিল। সব লোকের মন রাখা কথাবার্তা আর কিছুই নয়। এমন সময় সেই কম্পিটিশনের হেড বিপ্লব বাবু সকল জিতে যাওয়া প্রতিযোগীদের নাম ঘোষণা শুরু করে। আজকে এই সুইমিং কম্পিটিশনে প্রথম হয়েছে ওভারওয়েটেড নিশা, আর দ্রুতি নিশার আগে উইনিং লাইন টাচ করা সত্ত্বেও আমি ওকে সেকেন্ড প্রাইজ দেব। নিশা এবং রত্না ম্যাডাম এই খবর শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সকলে জোরে জোরে হাততালি দিয়ে ওঠে, কারণ কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে মোটা নিশার এরকম এত বড় সাঁতারের কম্পিটিশন জিতে যেতে পারবে। নিশা ওভারওয়েট হওয়া সত্ত্বেও ও নিজের অতিরিক্ত ওজনের কাছে হেরে যায়নি আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে। কিন্তু দ্রুতি জিতবে বলে ও নিজের বান্ধবীর প্রাণ পর্যন্ত বাঁচাতে চায়নি। সেই কারণে আমরা দ্রুতিকে দ্বিতীয় পুরস্কার দিয়েছি। আর নিশা হলো আমাদের সমাজের জন্য জ্বলন্ত উদাহরণ যে মানুষ মোটা হোক কিংবা রোগা, তারা যদি কোনো কিছু অ্যাচিভ করতে চায় তাহলে তারা নিশ্চয়ই অ্যাচিভ করতে পারে। সুতরাং নিশা ইজ দ্য উইনার। এই কথা শুনে দ্রুতি ভীষণ পরিমাণে লজ্জা পায়। দ্রুতি এতদিন ধরে নিশাকে মোটা বলে খেপিয়ে এসেছে বলে নিশার কাছে দ্রুতি অনেক করে ক্ষমা চায়। এভাবেই মোটা স্কুল ছাত্রী নিশা সুইমিং পুল কম্পিটিশনে অংশগ্রহণ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল সুইমিং ক্লাসে সুইমিং শেখার সুযোগ পায়, আর তার সাথে সাথে সে 1 লক্ষ টাকা চেক পেয়ে যায়। এভাবেই নিশা ধীরে ধীরে প্রত্যেকদিন সুইমিং শেখার ফলে অনেক রোগা হয়ে ওঠে, আর সেই জন্যই তাকে আর কখনো মোটা পদবি বহন করতে হয় না। ঝুমুর তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। ঝুমুরের বাবা একজন চাষি ছিল। তাদের বাড়ির সামনে যে কয়েক বিঘা জমি আছে সেই জমিতেই ঝুমুরের বাবা মনোহর বাবু বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ইত্যাদি চাষ করে থাকে। এইভাবেই মনোহর বাবু তার মেয়েকে মানুষ করেছে। এখন ঝুমুরের 22 বছর বয়স। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই তাদের গ্রামের জমিদার পল্লব বাবু এমন একটা খবর নিয়ে আসে যেটা শোনার পর থেকে গ্রামের অর্ধেক পরিবারই ভীষণ পরিমাণে চিন্তায় ভুগতে থাকে। আমার বাবা বেঁচে থাকতে গ্রামে তোমাদের কারোর কাছ থেকে কোনো রকমের কর নেওয়া হয়নি, কিন্তু আমি এরকম ভুল কাজ করবো না। প্রত্যেকে তাদের চাষ করা ফসলের 30% আমাকে দিয়ে আসবে। কোনো মাসে এর অন্যথা হলে তার পরের মাসে সেটা বেড়ে 50% হয়ে যেতে পারে। খাটনি করে চাষ করব আমরা, আর সব লাভ আপনি নিয়ে যাবেন? আপনি তো এই গ্রামের জমিদার, আমাদের মালিক তো নন। তাহলে এমন অদ্ভুত আবদার করার আগে একবারও ভাবলেন না কেন? মনোহর, তোমার মেয়েকে কিন্তু সামলে রাখো। মেয়েদের মুখে এত কথা মানাই না। রান্না করার ঘর মোছা ছাড়া যাদের কোনো কাজ নেই তাদের থেকে আমি জ্ঞান শুনতে পারবো না। জ্ঞান তো আমি আপনাকে দিচ্ছি না, যেটা সঠিক যেটা ন্যায্য সেটাই বলছি। আপনি এরকম ভাবে জোর জুলুম করতে পারেন না। আর কর তো আমরা সরকারকে দেব, আপনাকে দেব কেন? মনোহরের মেয়ের অতিরিক্ত বাড়াবাড়ির জন্য তোমাদের সবাইকে এবার থেকে 40% ফসল আমাকে দিয়ে আসতে হবে। এর পরেও যদি কেউ মুখ খুলে তার জন্য 10% কর আমি আরো বাড়িয়ে দেবো, মনে থাকে জানো। এই কথার পরে ঝুমুর আর কিছু বলে না। ঝুমুরের জন্য তাদের আরো 10% বেশি কর দিতে হবে ভেবে গ্রামের লোকজনও ঝুমুরের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ঝুমুর কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। পল্লব বাবুকে কর দিতে গিয়ে গ্রামের ছোট ছোট চাষিদের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। ঝুমুরের বাবা মনোহর বাবুর অবস্থাও আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে নিজেদের জমিতে চাষ করার পরেও তাদের নিজেদের কাছে খাবার বানানোর জন্য কোনো সবজি থাকে না। এই কয়েকদিন তো তাও শুকনো বাসি সবজি দিয়ে রান্না করলাম, কিন্তু আজকে আমি সত্যিই জানি না কি করব। আমি না হয় না খেয়ে থেকে যাব, কিন্তু তুই আর তোর বাবা কি খাবি? এটা নিয়েই আমার চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমার অত খিদে টিদে পায় না। কিন্তু বাবা সারাদিন কাজ করে বাড়ি ফিরেও যদি কোনো খাবার না পায় তাহলে আমার খুব কষ্ট হবে।
আমার কানে যে দুলজোড়া আছে ওই দুটো বিক্রি করে বাজার থেকে কিছু শাকসবজি আর মাছ কিনে নিয়ে আয়, আর বাকি টাকা দিয়ে আমাদের আগামী 1 সপ্তাহ চলে যাবে আশা করি। না না, এসব কথা ভুলেও ভেবো না। ওগুলো যদি ভবিষ্যতে অন্য কোনো কাজে আসে, সামান্য খাবার খাওয়ার জন্য ওগুলো বিক্রি করার কোনো দরকার নেই। তুমি চিন্তা করো না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে নিচ্ছি। বড় বড় কথা বলিস না তো। ঘরে না আছে আটা, না আছে চাল, আমাদের নিজেদের জমিতে চাষ করা ফসল এক টুকরো বেঁচে নেই, পেটে খাবার দেওয়ার জন্য একদানা অন্ন নেই, আর এদিকে আমি কানে সোনার দুল পরে ঘুরবো? প্রকৃতিতে এত কিছু আছে আর আমাদের না খেয়ে থাকতে হবে? এটা কখনো হয়? তুমি অপেক্ষা করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে ঝুমুর বাড়ির বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সে হাতে এক ঝুড়ি কচি কচি ঘাস নিয়ে বাড়ি ফেরে। এত ঘাস দেখে মিতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় এবং সেই সাথে সে রেগেও যায়। এখন কি আমাদের গরুর মতো ঘাস খেতে হবে? এমন দিনকাল এসেছে, যা হয়েছে তোর জন্য হয়েছে। তুই সেদিন বেশি ফটর ফটর না করলে আমাদের 40% ফসল দিয়ে দিতে হতো না। ঝুমুর তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে ঘাসগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। ঝুমুর সেগুলোকে ভালো করে ধুয়ে সেগুলো শিল নোড়াতে বেটে নেয়। তারপর তাতে নুন, মিষ্টি এবং হালকা মশলা দিয়ে ঘরে থাকা অতি সামান্য পরিমাণ আটা নিয়ে সেই ঘাসের মিশ্রণের মধ্যে মিশিয়ে আবার তাকে ভালো করে ঝুমুর মাখতে থাকে। মিশ্রণটা একদম রুটি বানানোর আটার মতো হয়ে এলে সেখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে ঝুমুর তাদের সবার জন্য ঘাসের রুটি তৈরি করে। মিতা দেবী প্রথমে একদমই সেটা খেতে চায় না, কিন্তু পরে এক কামড় খেয়ে সে খুবই তৃপ্তি পায়। এভাবেই তারা ঘাসের রুটি খেয়ে জীবনযাপন করতে থাকে। একদিন, কি ব্যাপার বলতো ঝুমুর, প্রত্যেক দিনই তোদের বাড়ির সামনে ঘাসগুলো আগের থেকে কম দেখি। এই অভাবের সময় তোরা কি গরু টরু পুষতে শুরু করেছিস নাকি বলতো? নিজে খেতে পারছি না, আবার গরুকে খাওয়াবো কিভাবে? তোর মাথায় এসব চিন্তা আসে কি করে বলতো? তাহলে নিশ্চয়ই শহরের বাজারে ঘাস বিক্রি করছিস, নয়তো প্রত্যেকদিন এত ঘাস কোথায় যায়? আসলে আজকাল আমাদের গ্রামের যা অবস্থা, তাতে যে কোনো রকমের কাজ বা আর্থিক সঙ্গতি খোঁজ পেলে আমি ধন্য হয়ে যাব, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আমরা গরু পুষিনি আর আমরা শহরে ঘাস বিক্রি করতেও যাই না। আমরা ওই ঘাস দিয়ে রুটি তৈরি করে খাই। যখন খাবার কিছু থাকে না, তখন প্রকৃতি মা যা দিচ্ছে তাই দিয়েই তো কাজ চালাতে হবে। ইস মাগো, ঘাসের রুটি, ওয়াক্থু, এসব তো গরু ছাগল খায়, আর তোরা এসব খেয়ে বেঁচে আছিস? আমি বাবার জন্য ঘাসের রুটি বানিয়ে জমিতেই নিয়ে যাচ্ছিলাম। এখানে বেশ কয়েকটা রুটি আছে, তুই একটা খেয়ে দেখবি? মল্লিকা ঝুমুরের কথায় রাজি হয়ে অল্প একটু ঘাসের রুটি খেয়ে দেখে। মল্লিকারও ঘাসের রুটি বেশ পছন্দ হয়ে যায়। ঝুমুরের কাছ থেকে ঘাসের রুটি বানানোর সমস্ত পদ্ধতি জেনে সে নিজেই বাড়িতে রান্না করবে বলে ঠিক করে। কিন্তু তার বানানো রুটি কিছুতেই ঝুমুরের মতো সুস্বাদু হয় না। তাই সে নিজের বাড়ি থেকে বেশ কয়েক ঝুড়ি ঘাস নিয়ে ঝুমুরের কাছে আসে। এইভাবে প্রত্যেকদিন ঝুমুর নিজের জন্য এবং মল্লিকার জন্য ঘাসের রুটি বানাতে থাকে। দেখতে দেখতে ঝুমুরের ঘাসের রুটির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের অনেক লোক প্রত্যেক দিন ঝুমুরের কাছে ঘাস, মশলাপাতি ইত্যাদি দিয়ে যায় এবং ঝুমুর সেই সব দিয়ে তাদের ঘাসের রুটি বানিয়ে দেয়। এই খবর পল্লববাবুর কানে যেতেই সে আবার গ্রামে এসে ঝামেলা শুরু করে। আজকাল নাকি আমাদের গ্রামে খুব ঘাসের রুটি খাওয়া চলছে, তা এত ঘাস আসছে কোথা থেকে? সেই ঘাসে যে আমার ভাগ নেই, সেটাই বা তোমাদেরকে বলেছে? আমরা যা ফসল চাষ করি তার 40% তো আপনাকে দেওয়া হয়। এখন কি আমাদের জমির ঘাসগুলোর ভাগও আপনাকে দিতে হবে? 1000 বাদ দিতে হবে। আমি এই গ্রামের জমিদার, মানে এই গ্রামের সবকিছুতেই আমার অধিকার সবচেয়ে বেশি। সেটা এই গ্রামের ঘাস হোক কিংবা এখানে বইতে থাকা হাওয়া হোক, সবকিছুর উপরে আমার ভাগ রয়েছে। আপনি কিন্তু মোটেই এগুলো ভালো করছেন না। এরকম স্বেচ্ছাচারিতার ফল কখনো ভালো হয় না। এভাবে গরিবদের মুখের গ্রাস কেড়ে নিয়ে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। মনোহর, তোমাকে কতবার বলেছি তোমার মেয়ের মুখটা বন্ধ রাখতে বলো। ওর এই সমস্ত বেশি কথার জন্যই তোমাদের সবাইকে 10% করে কর বেশি দিতে হয়। এরপরেও কথা বলা বন্ধ করে না। এই গ্রামে আর কেউ নিজের হয়ে কথা বলছে না বলে আমিও বলবো না? এটা তো হয় না, তাই না? আমার যেটা ন্যায্য বলে মনে হবে না, আমি সেটার বিরুদ্ধে আওয়াজ তুলবই। এই রাজু, লোকগুলোকে ডাকতো, ওদের বল সব ঘাসগুলো উপরে তুলে ফেলতে। এখন এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে যত ঘাস আছে সব আমি উপরে তুলে নিয়ে যাব, তারপর তোমরা মাঠের রুটি খেও। এই ঘটনার পরে ঝুমুরের উপর সবাই আরো রেগে যায়। তারা সকলে ভীষণ পরিমাণে বিপদে পড়ে। না তাদের কাছে অন্যান্য সবজি বা ফসল থাকে, আর না থাকে ঘাস। তারা কিছুই বুঝে উঠতে পারে না।
তারা কিভাবে দিন কাটাবে এই নিয়েই সবাই চিন্তা করতে থাকে। ঝুমুরের জন্য সবাই বিপদে পড়েছে এই ভেবে ঝুমুর নিজেও প্রচন্ড ভেঙে যায়, কিন্তু সে জানে তার এখন ভেঙে পড়লে চলবে না, তাকে কিছু না কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। তার জন্য যখন গ্রামবাসীরা বিপদে পড়েছে তখন সেই গ্রামবাসীদের বিপদ থেকে মুক্তি দেওয়া তারই কর্তব্য। এই ভেবে ঝুমুর প্রায় অস্থির হয়ে ওঠে। তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। তুই তো আমাদের হয়ে কথা বলতে গিয়েছিলিস, কিন্তু তার জন্য যে হিতে বিপরীত হবে সেটা তো আমরা কেউ ভাবেইনি, তাই না? খাবারের অভাব পড়ছে বলে সবাই আমার কাছে কত আশা নিয়ে ঝুড়ি ঝুড়ি ঘাস ভর্তি করে নিয়ে আসতো। আমি ঘাসের রুটি বানিয়ে দিলে সবাই কত খুশি হয়ে সেগুলো খেত, আর আমাদের জমিদার সেই ঘাসগুলো উপড়ে ফেললো। পল্লববাবু একদিন ওনার এই কাজের শাস্তি ঠিকই পাবে, তুই দেখিস। তুই এখন এসব ভাবিস না, একটু শান্ত হয়ে বস। আমি কিছুতেই শান্ত হতে পারছি না বাবা। যেভাবেই হোক আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। জমিতে তো সবেমাত্র ফসলের বীজ রোপণ করা হয়েছে, সেখান থেকে ফসল হতে এখনো সময় আছে। তার আগে আমাকে ঘাস জোগাড় করতেই হবে। সামান্য ঘাসের অনুপস্থিতিতে আমাদের গ্রামের লোকগুলো না খেতে পেয়ে মরে যাবে, এটা আমি দেখতে পারবো না। হঠাৎ করে ঝুমুরের তার মায়ের সোনার কানের দুলগুলোর কথা মনে পড়ে। ঝুমুর তার মায়ের কাছ থেকে সোনার কানের দুল দুটো চাইলে মিতা দেবী প্রথমে খুবই রেগে যায়। পুরো গ্রামকে নিঃস্ব করে শান্তি পাসনি, এখন আমার শেষ সম্বলটুকু নিয়ে নিবি? এটা দিয়ে কি করবি তুই শুনি? আমি শহরে যাব, ঘাস কিনবো, আটাও কিনবো, তারপর ঘাসের রুটি বানিয়ে সবার পেট ভরাবো। এই দুটো সোনার দুল বিক্রি করে সারা গ্রামের জন্য অন্য কোনো সবজি কিনতে পারবো না আমি, তাই ঘাসই একমাত্র সম্বল। গ্রামের লোকেদের জন্য আমি আমার সোনার কানের দুল দিতে পারবো না। আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে, তো তখন আমার এগুলোই কাজে আসবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি তোমাকে এর থেকেও অনেক দামি সোনার কানের দুল আমি বানিয়ে দেব। ওকে কানের দুল দুটো দিয়ে দাও গিন্নি, আমি আমার মেয়েকে পুরো ভরসা করি, ও যা কথা দিয়েছে ঠিক সেটাই করবে। ঝুমুর তার মায়ের দুল দুটো নিয়ে একেবারে শহরে চলে যায়। সেখানে সেই দুল বিক্রি করে টাকাটা নিয়ে যেখানে গরু ঘোড়া ইত্যাদির খাবার পাওয়া যায় সেখানে ঘাস কেনার জন্য ঝুমুর রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে সেই জায়গাটাতে পৌঁছে যায়। ঝুমুর এত ঘাস কিনবে শুনে সেই দোকানের মালকিন অরুণা দেবী বড্ড অবাক হয়। তুমি এত ঘাস কিনছো কেন? তোমার কি প্রচুর গরু ঘোড়া আছে নাকি? এত ঘাস কিনতে আমি তো কাউকেই আগে দেখিনি। গরু ঘোড়া নয়, আমাকে অনেক অনেক মানুষকে খাওয়াতে হবে। এই ঘাসগুলো নিয়ে আমি গ্রামে যাব, তারপর সেই ঘাসের রুটি বানিয়ে আমাকে গ্রামের ঘরে ঘরে দিতে হবে। অনেক কাজ আছে, আমি এখন আসি। ঘাসের রুটি? এরকম তো আমি কখনো শুনিনি। তোমাদের গ্রামের লোকের এমন অবস্থা হলো কি করে যে তাদেরকে ঘাসের রুটি খেতে হচ্ছে? ঝুমুর অরুণা দেবীকে সমস্ত কথা খুলে বলে। সৌভাগ্যবশত ঝুমুর জানতে পারে যে অরুণা দেবী তাদের গ্রামের জমিদার পল্লব বাবুর দিদি। সে গ্রামে গিয়ে তার বাবার সম্পত্তিতে কোনো রকমের ভাগ বসাবে না বলেই সে তার ভাইয়ের হাতে সমস্ত গ্রামের দায়িত্ব দিয়ে শহরে চলে এসেছিল। তার অবর্তমানে যে গ্রামের এমন অবস্থা হচ্ছে সেটা জানতে পেরে অরুণা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সেই দিনই ঝুমুরের সঙ্গে সে গ্রামে ফিরে আসে। দিদিকে দেখে পল্লব প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। গ্রামের এরকম শোচনীয় অবস্থা দেখে অরুণা দেবী রাগে ফুঁসতে থাকে। তোর উপর ভরসা করে গ্রামের দায়িত্ব তোর হাতে দিয়ে গিয়েছিলাম আমি, আর তুই গ্রামটাকে এরকম মরুভূমি বানিয়ে দিলি। এই গ্রামটাকে বাবা নিজের সন্তানের মতো করে ভালোবাসতো, আর তার তুই এই অবস্থা করলি। এই গ্রামে যা আছে সবই তো আমাদের, আর আমাদের জমিতে চাষ করে আমাকে 40% কর দেবে না, এটা হয় কখনো? কিন্তু তুই তো 40% কর নিয়ে থেমে যাসনি। ওদের মুখের গ্রাস কেড়ে নিবি বলে ওদের বাড়ির সামনে থেকে ঘাসগুলো উপড়ে ফেলেছিস। একটা মানুষ কতটা অসহায় হলে তাকে ঘাসের রুটি খেতে হয়, এটা একবারও ভেবেছিস? যা হওয়ার তো হয়েই গেছে, এখন তার কিছু করার নেই। তুই শুধু শুধু এখানে এসে নিজের সময় নষ্ট করলি। কে বলেছে কিছু করার নেই? তুই ভুলে যাস না, বাবার সব সম্পত্তি আমার নামে আছে, আর আমি তোকে দয়া করেই সব দিয়েছিলাম। আজ আবার সেই সমস্ত জিনিস আমি ফিরিয়ে নিচ্ছি। তোকে আর এই গ্রামে থাকতে হবে না, আর যদি এখানে থাকতে চাস তাহলে সাধারণ মানুষদের মতো জীবন কাটাবি। জমিদার বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। পল্লববাবু অনেক ক্ষমা চাওয়ার পরও অরুণা দেবী তাকে একদমই ক্ষমা করে না। ঝুমুর শহরে গিয়েছিল বলেই গ্রামের সকলের ভাগ্য ফিরে যায়। তাই জন্য ঝুমুরকে সবাই ধন্যবাদ জানাতে থাকে। ঝুমুর তার বাবা মা সকলেই খুবই খুশি হয়। ঝুমুরও অরুণা দেবীকে বারবার করে ধন্যবাদ জানাতে থাকে। আমাকে আর ধন্যবাদ বলে কি হবে? কাজ তো করেছে তোমার ঘাসের রুটি। তুমি যদি ঘাসের রুটির কথা উল্লেখ না করতে আমি তাহলে এত কিছু জানতেও পারতাম না, আর এত কিছু হতোও না।
কিন্তু তাও আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি জানেন না আপনি আমাদের গ্রামের জন্য কত বড় আশীর্বাদ হয়ে এসেছেন। আমি সারা জীবন আপনার দাসত্ব করতেও রাজি আছি। দাসত্ব করতে হবে না, শুধু আমাকে প্রত্যেকদিন কয়েকটা ঘাসের রুটি বানিয়ে দিও, তাহলেই হবে। আমার ঘোড়াগুলো রুটি খেতে বড্ড ভালোবাসে, কিন্তু ডাক্তার বলেছে ওদেরকে বেশি রুটি খাওয়ালে ওদের স্বাস্থ্যের জন্য খারাপ হবে। তাই ভাবছি ওদেরকে এবার থেকে ঘাসের রুটি খাওয়াবো। করে দেবে তো? অরুণা দেবীর কথা শুনে ঝুমুর খুবই খুশি হয়। ধীরে ধীরে তাদের গ্রামের অবস্থা আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ঝুমুরের ঘাসের রুটি বানানো বন্ধ হয় না।